আমার শ্বশুর প্রত্যেক দিন রাতে পাকা পেঁপের শরবত করে আমার ঘরের ভেতরে আসতেন এবং নিজের হাতে আমাকে খুব ভালোবেসে পাকা পেঁপের শরবতটা খাইয়ে দিতেন। আমিও রোজ রাতে খুব ভালোবেসে শ্বশুরের হাতে সেই পাকা পেঁপের শরবতটা খেয়ে নিতাম। তারপর প্রত্যেকদিন সকালে উঠে দেখি আমার চুলগুলো ও জামা কাপড় এলোমেলো হয়ে থাকতো এবং আমি ঠিকঠাকভাবে হাঁটতেও পারতাম না। আমার তলপেটে ব্যথাও করতো। তারপর অনেক দিন পরে আমি বুঝতে পারলাম যে আমার ওই অবস্থার কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের হাতের ওই পাকা পেঁপের শরবত খেয়েই হতো। আসলে আমার শ্বশুরবাড়িতে সবাই নিজের কাজকর্মর ক্ষেত্রে নিযুক্ত ছিল। যেমন আমার শাশুড়ি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন ও আমার বর ও শ্বশুরমশাই উকিল ছিল। সেই রকম আমিও একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলাম আর আমার বিয়েটা তো বাড়ি থেকেই ঠিকঠাকভাবেই হয়েছিল। আমার বাবা মা ভালো পরিবার দেখে আমার বিয়ে অরিন্দমের সঙ্গে দিয়েছিলেন। আমার বরের নাম অরিন্দম। অরিন্দম তার বাড়ির একমাত্র ছেলে ছিল এবং তারা যেহেতু সবাই কাজকর্মর ক্ষেত্রে নিযুক্ত ছিল ও তারা খুব ধনীও ছিল, তাই আমার বাবা আমার জন্য সেই পরিবারটাই বেছে নিয়েছিলেন। তারপর বিয়ের পর আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন তো নতুন নতুন সব কিছু ঠিকঠাক ছিল। আমার শ্বশুরমশাই আমাকে ভীষণ ভালোবাসতেন। এমনকি আমার শ্বশুরমশাই আমাকে ভালোবেসে বাবাই বলে ডাকতেন, যদিও বা আমার নাম অনামিকা। এমনকি আমাকে শ্বশুরবাড়িতে কোনো কাজকর্মও করতে হতো না। সমস্ত কাজকর্ম আমার শ্বশুরবাড়ির পুরাতন কাজের যে মাসি শান্তি সেই করত এবং শান্তিকে আমি মাসি বলেই ডাকতাম। আমি তো সকালে উঠে তৈরি হয়ে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে পড়তাম এবং আমার বর ও শ্বশুরমশাই তারা দুজনে একসঙ্গে বের হয়ে যেত। ওইদিকে আমার শাশুড়ির যখন মিটিং থাকতো তখন উনি বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। তখন আমাদের পুরো বাড়িটাই কিন্তু শান্তি মাসির সামলাতো। এদিকে আমার বিয়ে হওয়ার ২ মাস পরে কিন্তু আমি গর্ভবতী হয়ে যাই এবং আমার গর্ভবতী হওয়ার খবর শুনে তো আমার শাশুড়ি সবচাইতে বেশি খুশি হয়েছিলেন এবং আমার বরও ভীষণ খুশি হয়েছিল। তারপর আমার বর আমার গর্ভবতী হওয়ার খবর শুনে বেশ কিছু বাচ্চাদের ছবি নিয়ে এসেছিল এবং বর আমাকে বলেছিল সেই বাচ্চাদের ছবিগুলো নাকি আমাদের ঘরের মধ্যে লাগিয়ে রাখবো, যাতে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যাতে আমি ওই সুন্দর সুন্দর বাচ্চাদের ছবিগুলো দেখি এবং এতে নাকি আমার বাচ্চা দেখতে খুব সুন্দর হবে এবং সেই ছবিগুলোর মধ্যে সবগুলোই কিন্তু ছেলেদের ছবি ছিল। এমনিতে আমার বর আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সেদিন আমি বরের আসল চেহারা দেখেছিলাম। কারণ সেদিন আমার বর আমার সঙ্গে বাচ্চা নিয়ে ঝামেলা করেছিল। সে বলেছিল আমার গর্ভে নাকি পুত্র সন্তান আছে এবং সে নাকি পুত্র সন্তান চায়, সে নাকি কন্যা সন্তান চায় না। আমি তখন রেগে বরকে বলেছিলাম, তুমি পুত্র সন্তান চাইছো, কিন্তু আমার গর্ভে যদি কন্যা সন্তান থাকে তখন তুমি কি করবে? তখন সে কন্যা সন্তানের নাম শুনতেই আমার সঙ্গে বকাবকি শুরু করে দিল। সেদিন আমি বরের কথা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম যে একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এই ধরনের নোংরা চিন্তাধারা নিজের মনের মধ্যে রাখতে পারে। সেদিন আমাদের দুজনের মাঝখানে যা ঝামেলা হয়েছিল, আমি সেই সব কথা কিন্তু আমার শাশুড়ি মাকে ও শ্বশুরমশাইকে বলেছিলাম। কারণ আমার বরের এই রূপটা আমি প্রথম দেখেছিলাম এবং সেদিন থেকে তো আমার বর মানে একটাই জেদ লাগিয়ে বসেছিল যে আমাকে নাকি পুত্র সন্তান জন্ম দিতে হবে এবং আমার গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে সেটা নাকি গর্ভনিরোধ করতে হবে। সেই দিনের পর থেকেই আমার ও বরের মাঝে সম্পর্ক খারাপ হতে শুরু হয়েছিল। কারণ আমার মনের মধ্যে কখনোই এই চিন্তাভাবনাটা ছিল না যে আমি কন্যা সন্তান নয় একজন পুত্র সন্তানের মা হব। এমনকি আমি তো কন্যা সন্তান পছন্দ করতাম এবং আমি নিজেও একটা চেয়েছিলাম যে আমার যাতে কন্যা সন্তান হয়। তারপর আমার বর অরিন্দম আমার সঙ্গে অনেক জোর জবরদস্তি করেছিল এটা দেখার জন্য যে আমার গর্ভে সন্তান মানে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে। কিন্তু আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি তো কোনো মতেই ডাক্তারের কাছে গিয়ে এটা জানতে চাইনি যে আমার গর্ভে কী সন্তান আছে। কারণ আমি তো এটাই ভেবেছিলাম যে এটা আমার প্রথম বাচ্চা এবং প্রথমবার যাই বাচ্চা হোক না কেন সেটাই আমার কাছে অমূল্য রত্ন। তারপর আমার শ্বশুর শাশুড়ি যখন এই কথাটা জানতে পারে যে আমার বর ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাতে চায় যে আমার গর্ভে কী বাচ্চা আছে, তখন তারাও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং আমার শ্বশুর শাশুড়ি তখন আমাকে বলেছিল, বৌমা ভালোই তো হবে,
যখন তুমি ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করিয়ে জানতে পারবে যে তোমার গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, তাহলে আমরা তো এখন থেকে সেই বাচ্চার জন্য সব জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করে দেব এবং সেটাতে আমাদের অনেক সুবিধেও হবে। তাই তুমি আমার ছেলের কোনো কথাই খারাপ মনে করো না এবং আমরা দুজনে তো তোমার সঙ্গেই আছি। তাই তুমি ভয় পেও না। অন্ততপক্ষে আমাদের ওপর ভরসা করে তুমি ডাক্তারের কাছে চলে যাও এটা দেখার জন্য যে তোমার গর্ভে কী সন্তান আছে। আমার শ্বশুর ও শাশুড়ির মিষ্টি কথা শুনে আমিও তখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম। তারপর ডাক্তারের কাছে যাওয়ার কিছুদিন পরে যখন আমার রিপোর্ট আসে, তখন আমার বর বাড়িতে এসে রিপোর্টটা এক হাতে নিয়ে আরেক হাতে আমার হাতটা চেপে ধরে অনেক রেগে বলল যে, "অনামিকা, তুমি এক্ষুনি আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো।" আমি তখন বরকে জিজ্ঞেস করেছিলাম যে, "আমাকে ডাক্তারের কাছে কেন যেতে হবে? কারণ আমি তো একদম সুস্থ আছি। তাই এখন তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকারই নেই।" তখন বর রেগে আমাকে বলেছিল, "আমি যেটা পছন্দ করি না সেটাই তো তোমার গর্ভে আছে। শুধু তাই নয়, তোমার গর্ভে তো দুটো জামা কন্যা সন্তান আছে এবং আমি যেটা কোনোদিন মেনে নিতে পারবো না। এবং আমার বর কখনোই চায়নি যে আমার কন্যা সন্তান দুটো এই পৃথিবীতে আসে। তাই সে আমার বাচ্চা দুটোকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আমি কোনো মতেই রাজি ছিলাম না যে ডাক্তারের কাছে যেতে এবং সেদিন আমার বর যখন আমার হাত ধরে টানাটানি শুরু করেছিল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, তখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম। তখন আমার শ্বশুর ও শাশুড়ির ওপরে ঘরে এসে তার ছেলের আমার প্রতি দুর্ব্যবহারগুলো নিজের চোখেই দেখেছিল এবং আমার শ্বশুরমশাই তখন তার ছেলেকে রেগে চিৎকার করে বলেছিলেন, "খবরদার, আজকের পর থেকে আমার বৌমায়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবি না। নইলে কিন্তু তোকেই আমি এই বাড়ি থেকে বের করে দেব।" এমনকি আমার শাশুড়ি মা তার ছেলেকে আঙুল দেখিয়ে বলেছিলেন, "অরিন্দম, আমার বৌমা এখন গর্ভবতী আছে। আর এই অবস্থায় তোর সাহস কী করে হলো ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করার? আমি নিজেই একজন সমাজসেবিকা। তাই আমার বাড়িতে আমার বৌমায়ের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার হতে দেব না। তাই আজকের পর থেকেই তুই যদি অনামিকার সঙ্গে খারাপ ব্যবহার করিস, তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দেব।" আমার বরের আমার প্রতি এতটা খারাপ ব্যবহার দেখে আমি যখন কষ্ট পেয়ে কাঁদছিলাম, তখন আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, "বাবাই, তুই একদম কাঁদিস না। আমরা তো তোর সঙ্গেই আছি এবং আজকের পর থেকে আমি নিজে তোর যত্ন করব। তুই একদম চিন্তা করিস না। তোর বাচ্চার আমরা কিছু হতে দেব না। কারণ ওই বাচ্চাটা তো আমাদেরও। তাই আমাদেরও দায়িত্ব বলে কিছু আছে।" তারপর আমার শাশুড়ি বলেছিলেন, "বৌমা, আমি তো সারাদিন বাইরে ব্যস্ত থাকি। তাই তোমার শ্বশুরমশাই বাড়িতে থাকলে তোমার দেখাশোনা করবে। তাই তুমি একদম ভয় পেও না।" আমি তো শ্বশুর-শাশুড়ির কথা শুনে তাদের উপর ভরসা করে আমি আর বাপের বাড়ি যাইনি। নইলে তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমার বর তো আমার বাচ্চা দুটোকে গ্রহণ করবে না। তাহলে আমি বাবার বাড়ি চলে যাব এবং আমার বর অরিন্দমের খারাপ ব্যবহারগুলো কিন্তু সেই কথাগুলো আমি মাকেও বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে আমার শ্বশুর-শাশুড়ি কীভাবে আমার দেখভাল করে ও তারা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার বাবা-মাও আমার শ্বশুর-শাশুড়ির ওপরে ভরসা করে আমাকে শ্বশুরবাড়িতেই রেখে দিয়েছিলেন। নইলে তো তারাও আমাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে চলে যেত। তারপর সেদিনের পর থেকে প্রত্যেকদিন রাতে আমার শ্বশুরমশাই অনেক ভালোবেসে আমার ঘরে শরবত করে নিয়ে আসতেন এবং আমি সেই শরবতটা খুব মজা করে খেয়ে নিতাম। কারণ আমার শ্বশুরমশাই তো নিজের হাতে সেই শরবতটা আমাকে খাইয়ে দিতেন। শুধু তাই নয়, আমার শ্বশুরমশাই বলেছিলেন, "অনামিকা, তোমাকে ওপর থেকে নিচে নামতে হবে না। কারণ বাড়ির প্রত্যেকটা কাজকর্ম ঘরের কাজের মাসিরা করে দিবে। তাই তুমি ওপর থেকে নিচে নামবে না। তুমি শুধু নিজের ও বাচ্চা দুটোর খেয়াল রেখো।" তাই শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি ওপরের ঘরেই থাকতাম। যা প্রয়োজন হতো শান্তি মাসিকে ডেকে বলতাম। আর ওইদিকে আমার বর তো সেদিনের পর থেকে আমার ঘরে থাকা তো অনেক দূরের কথা, আমার সঙ্গে তো কথা বলাই বন্ধ করে দিয়েছিল এবং সে আমার মুখ দেখবে না বলে নিজের ঘরে থাকতো। আর ওইদিকে আমার শ্বশুরমশাই সকালে খাবার থেকে শুরু করে রাতের খাবার সব কিছু নিজের হাতে করে নিয়ে আসতেন এবং আমাকে অনেক ভালোবেসে খাইয়ে দিতেন। এইভাবে প্রায় ১ সপ্তাহ চলার পরে জানি না কেন রাতের বেলায় আমার শ্বশুর হাত থেকে জুস খাওয়ার পরে কিন্তু সকালবেলায় আমার শরীর খারাপ করতো এবং এইভাবে
প্রায় 10 দিন কেটে যাওয়ার পরে আমি যখন আমার শাশুড়িকে এই কথাটা বলি যে আমার শ্বশুরমশাই আমাকে রাত্রিবেলায় যে জুসটা দেন সেই জুসটা খাওয়ার পরেই কিন্তু আমার শরীর খারাপ করতো এবং আমার শ্বশুরমশাই আমাকে এতটাই ভালোবেসে জুসটা খাওয়াতেন যে আমি আর না বলতে পারতাম না। শাশুড়ি মা তখন আমাকে বলেছিলেন, বৌমা এই কিছুদিন তো আমি মিটিংয়ে অনেক ব্যস্ত ছিলাম, এবার থেকে তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব আমার হাতে থাকবে, তাই তুমি একদম চিন্তা করো না। পরের দিন সকালবেলায় আমি যখন নিজের ঘরে বসেছিলাম তখন ওপর থেকেই আমার শ্বশুর ও শাশুড়ির চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারা দুজনে তো পেঁপে নিয়ে ঝামেলা করছিল। তাই আমি তো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ির মধ্যে কেন ঝামেলা শুরু হয়েছিল। তারপর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি তাড়াতাড়ি ওপরে আমার ঘরে এসে দরজাটাকে বন্ধ করে দিয়ে আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলেছিলেন, অনামিকা তুমি তাড়াতাড়ি তোমার বাবা মাকে ফোন করে এখানে ডাকো। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার শাশুড়ি মায়ের হাত ধরে বলেছিলাম, মা আমার ভীষণ ভয় লাগছে, আপনার ও বাবার মাঝে কী নিয়ে ঝামেলা হয়েছে আমাকে সম্পূর্ণ কথাটা বলেন। আমার শাশুড়ি মা তখন আমাকে যা বলেছিলেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল এবং আমি আমার শাশুড়ির কথা শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি আমার বাবা মাকে আমার শ্বশুর বাড়িতে ডেকেছিলাম আমাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমার শাশুড়ি মা বলেছিলেন, অনামিকা তোমার শ্বশুরমশাই প্রত্যেক দিন রাতে তোমাকে পাকা পেঁপের শরবত খাওয়াইতো এবং পাকা পেঁপের শরবত তোমাকে কেন খাওয়াই সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। শাশুড়ি মার কথা শুনে আপনারাও নিশ্চয় চমকে উঠেছেন। আসলে আমার শ্বশুর প্রত্যেক দিন রাতে আমাকে পাকা পেঁপের শরবত করে খাওয়াইতেন। শুধু তাই নয়, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা খাবারের মধ্যে পেঁপের কিছু না কিছু অংশ থাকতো এবং আমার শ্বশুর কেন আমাকে পেঁপের শরবত খাওয়াতো এটা হয়তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে আমার শ্বশুরমশাই নিজের ছেলের সঙ্গে মিশেছিলেন, যেটা আমিও আমার শাশুড়ি মা জানতাম না এবং আমি তো ভাবতেই পারিনি যে আমার শাশুড়ি আমার এতটা সাহায্য করবেন। কারণ আমার শাশুড়ি মা নিজের চোখে দেখে ফেলেছিলেন যে আমার শ্বশুরমশাই নিজের হাতে পাকা পেঁপের শরবত করছিলেন এবং আমার শাশুড়ি সব কিছু জানতে পেরে আমার শ্বশুরমশাইকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর সেদিন আমার বাবা মা যখন আমাকে সেখান থেকে নিয়ে যায়, সেদিনের কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। কারণ আমার শ্বশুর ও আমার বর বলেছিল ওই বাড়িতে থাকলে নাকি আমাকে আমার গর্ভের বাচ্চাগুলো নষ্ট করতে হবে, যেটা আমি কোনোদিনই করতাম না। কারণ প্রত্যেকটা মেয়েরা জানে তাদের গর্ভে যখন একটা বাচ্চা আসে সেটার অনুভূতি ও আনন্দ কতটা এবং কোনো মেয়ে চাইবে না যে তার গর্ভের প্রথম বাচ্চাকে ক্ষতি করতে। তাই আমিও তাদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে আমার বাবা মায়ের সঙ্গে চলে গেছিলাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম শ্বশুরবাড়িতে থাকলে আমার শ্বশুরমশাই ও বর মিলে কোনো না কোনো বাহানায় আমার বাচ্চাদের ক্ষতি করে দিতে পারে। তারপর থেকে যখন বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে চলে এসেছিলাম, তার 7 মাস পরে আমার দুটো ফুটফুটে বাচ্চা কন্যা সন্তানকে আমি জন্ম দিয়েছিলাম এবং সেই ঘটনাতে ঘটতে আজ 1 বছর হয়ে গেছে। আমার মেয়ে দুটো 1 বছরের হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুরমশাই ও আমার বর এখন পর্যন্ত আমার মেয়েদের মুখও দেখেনি। কিন্তু আমার শাশুড়ি প্রত্যেক মাসে আমার মেয়েদের সঙ্গে দেখা করতে আসতেন। আমার বাবা মা বলতো যে ওই বাড়িতে আমাকে আর কখনোই পাঠাবে না এবং তারা নিজের নাতি-নাতনিদের খরচ তুলে নিতে পারবে। আসলে আমার শ্বশুরমশাই ও আমার বর যেহেতু উকিল ছিল, তাই তারা পুলিশের ভয়ে আমার সঙ্গে খুব চালাকি করে অন্যায় করার চেষ্টা করেছিল। কারণ তারা খুব ভালো করেই জানতো যে তারা যদি সরাসরি আমার সঙ্গে অন্যায় করত তাহলে আমি নিশ্চয়ই পুলিশের কাছে চলে যেতাম। তাই আমার শ্বশুর চালাকি করে আমাকে নিজের মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার মেয়ে দুটোকে ক্ষতি করতে চেয়েছিলেন। এখন আমি শুধু বেঁচে আছি আমার মেয়ে দুটোর মুখ দেখে। তারা দুজনে যখন আমাকে মা বলে ডাকে তখন আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং চাই না আমি ওই রকম পরিবারের লোকেদের সঙ্গে থাকতে যারা আমার মেয়েকে নিচু মনে করে। তার থেকে ভালো আমি সারা জীবন আমার মেয়ে দুটোকে নিয়ে কাটিয়ে দেব। বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।